এখন শুনবেন খুকু ভট্টাচার্যের গল্প পাশের বাড়ির মেয়ে। দরজায় জোরে জোরে কড়া নাড়ার আওয়াজ। রান্নাঘর থেকে পরিমরি করে পৃথা গিয়ে দরজাটা খোলেন। সামনে দাঁড়িয়ে উল্টো দিকের বাড়ির সুলতা। পৃথার একটু রাগই হয় ওনাকে দেখে। স্বামী ছেলে দুজনে সবে অফিসে বেরোলো। কোথায় একটু আয়েশ করে চা খবরের কাগজ নিয়ে বসবেন তা না, এই সকাল 9টার সময় ওনার আগমন। আর তাছাড়া পৃথা সুলতাকে খুব একটা পছন্দও করেন না। দেখা হলেই এর নিন্দে ওর নিন্দে করতেই থাকেন। তবুও বাড়ি বয়ে যখন এসেছেন তখন তো আর মুখের উপর দরজা বন্ধ করে দিতে পারেন না। তাই নিম পাতা গেলার মতো মুখটা করে জিজ্ঞেস করেন, কি ব্যাপার দিদি, এত সকালে? সবে ভাবছিলাম একটু চা নিয়ে বসবো। সকাল থেকে তো আর চা খাওয়ার সুযোগই পাই না। তা ভালোই হলো, আমিও সকালে 1 কাপ ঠান্ডা চা খেয়েছি, সঙ্গে কোনো বিস্কুটও ছিল না। কি আর করব বলুন, বৌমা যা দেবে তাই তো খেতে হবে। চলুন, আমারও 1 কাপ গরম চায়ের জন্য বুকটা হাঁকপাক করছে। ঠান্ডাটাও তো ভালোই পড়েছে। আর তাছাড়া এইসব খবর কি আর চায়ের সঙ্গে না বললে ভালো লাগে? তা দিদি, আপনি কলিং বেল না বাজিয়ে অত জোরে জোরে কড়া নাড়ছিলেন কেন? উত্তেজনায়, বুঝলেন দিদি, উত্তেজনায়। যাই হোক, পৃথা সুলতাকে বসার ঘরে বসিয়ে রান্নাঘর থেকে 2 কাপ ধোঁয়া ওঠা চা আর খানকতক পাঁপড় ভাজা নিয়ে ঢোকেন। ওরে বাবা, মেঘ না চাইতেই জল। আহা, কতদিন যে পাঁপড় ভাজা দিয়ে চা খাই না। সেন্টার টেবিলে রাখতে না রাখতেই সুলতা খপ করে একটা পাঁপড় নিয়ে খেতে থাকেন। খাওয়াটা শেষ হলে চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলেন, দিদি, আপনার পাশের বাড়ির মেয়েটার কাণ্ড দেখেছেন? পাশের বাড়ির মেয়ে মানে? আরে, ওই যে রিমলি না ঝিমলি কি যেন নাম, রোজ সকালে জিন্স কুর্তি পরে কলেজে যায়। আমি তো ওই সময়ে দোতলার বারান্দায় বসে ঠান্ডা চা খাই, আর সবাই কে কী করছে একটু লক্ষ্য রাখি। তা আপনার ছেলেকেও দেখি, কিন্তু ওই রিমলি না ঝিমলি বেরোবার সময় বারান্দায় এসে দাঁড়ায়। একটু খেয়াল রাখবেন কিন্তু। যাই হোক, আসল কথায় আসি। ওই মেয়ে কাল দুপুরে কলেজ থেকে ফেরার সময় নাকি মাথা ন্যাড়া করে এসেছে। আবার শুধু মাথা নাড়া নয়, ওর ঠাকুরমার দেওয়া আংটিটাও নাকি বিক্রি করে দিয়েছে। অনেকটা সোনা ছিল, বুঝেছেন? তা আপনি এত কথা কি করে জানলেন? আরে, ওদের বাড়ির মালতী তো আমাদের বাড়িতেও কাজ করে। দুপুরে বাসন মাজতে এসে বলছিল। আর আমি সকালে বারান্দা থেকে দেখলামও তো, কেমন ন্যাড়া মাথায় যাচ্ছে। আচ্ছা বলুন তো দিদি, মাথায় যদি উকুনও হয়ে থাকে তাহলে উকুন মারার ওষুধ দে। একেবারে ন্যাড়া হওয়ার কি দরকার? ওর মা নাকি খুব বকাবকি করছিল। পাড়ায় কি করে মুখ দেখাবে বলুন তো? আর দেখুন গিয়ে, ওই সোনার আংটি বিক্রি করে হয়তো নেশা ভাঙের জিনিস জোগাড় করছে। আপনাকে তাই আরও সাবধান করতে এলাম। আপনার ছেলে তো আজ ওই রিমলি না ঝিমলি তার দিকে যতদূর চোখ যায় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। দেখবেন আবার ওই ন্যাড়া মাথায় যেন সিঁদুর পরিয়ে না দেয়। পাড়া প্রতিবেশী, তাই আগে থেকে আপনাকে সাবধান করে দিয়ে গেলাম। আচ্ছা, উঠি কেমন? সুলতা চলে যাওয়ার পর পৃথা খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলেন। চা পুরো ঠান্ডা হয়ে জল হয়ে গেল। পৃথার একমাত্র ছেলে সবে ইঞ্জিনিয়ারিং পাশ করে কলেজ ক্যাম্পাসিংয়ে IBM এ জব পেয়েছে। 1 বছর ঘুরতে গেল। অরিত্র তো খুবই ভালো ছেলে। পাশের বাড়ির মেয়ে ঝিমলির দিকে সকালে উঠেই হাঁ করে তাকিয়ে থাকবে এমন ছেলে তো নয়। অবশ্য সকালে তো আর উনি দোতলায় ওঠেন না। দোতলায় 2খানা ঘরের একটাতে অরিত্র থাকে, আর একটা ঘর গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হয়। নিচের 2খানা ঘরের একটিতে কর্তাগিন্নি থাকেন, আর একটা ঘর ড্রয়িং রুম। রান্নাঘর, ডাইনিং স্পেস সব নিচেই। ওপর নিচে 2খানা বাথরুম। এই একজন মানুষ থাকেন, মনে সন্দেহের বাতাবরণ তৈরি করে যে কী আনন্দ পান ওনারাই জানেন। দিনটা কোনো মতে কাজে অকাজের মধ্য দিয়ে কাটিয়ে রাতে খাওয়ার টেবিলে বসে ছেলে আর স্বামীকে উদ্দেশ্য করে বলেন, আজকালকার ছেলে মেয়েদের বোঝা দেয়। অনুপম পৃথার স্বামী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। জিজ্ঞাসা করেন, কেন, কি হয়েছে? তোমার ছেলে কিছু করেছে নাকি?
পৃথা ছেলের দিকে আর চোখে তাকিয়ে বলেন, ছেলে কি করছে তা তো আমি জানি না, আমি তো আর দোতলায় বিশেষ উঠি না। তবে আমাদের উল্টো দিকের বাড়ির সুলতা দেবী আজ সকালে এসে বলে গেলেন, পাশের বাড়ির ঝিমলি নাকি এই বয়সে মাথা ন্যাড়া হয়ে এসেছে, আবার ঠাকুরমার আশীর্বাদে আংটিখানাও নাকি বিক্রি করে দিয়েছে। তা তোমার ছেলে তো আর মাথা ন্যাড়া হয়ে আসেনি, আর তোমার মাথাতেও তো চুল এখনো ভালোই আছে। তবে আমার অবশ্য মাথার মধ্যভাগে চুল বিদায় নিয়েছে। তোমার কি প্রয়োজন পাশের বাড়ির মেয়ে কি করলো আর না করলো? তোমার সবটাতেই ব্যঙ্গ করে কথা বলার অভ্যাস। আসলে ব্যাংকের লোকগুলোই এই রকম। মনে হয় পৃথিবীর সমস্ত জ্ঞান ভাণ্ডার একমাত্র ওনাদেরই কবলে। অরিত্র মাথা নিচু করে খেয়েই যাচ্ছে। বাবা মায়ের কথাবার্তার মধ্যে বিশেষ কোনোদিনই ও কথা বলে না। কি রে, তুই কিছু বলবি না? মায়ের প্রশ্নে অরিত্র চমকে ওঠে। আশ্চর্য, আমি কি বলবো? কে ন্যাড়া হলো আর হলো না তাতে আমার কি আসে যায়? তাড়াতাড়ি খাওয়া শেষ করে অরিত্র ওপরে উঠে যায়। তোমার তাতে কি? কাল তো আমি সকালে একবার ওপরে উঠবই তোমাকে দেখবার জন্য, মনে মনে বললেন পৃথা। তোমার কি ঝিমলির সঙ্গে ছেলের বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল? মেয়েটা কিন্তু মন্দ না। দেখা হলে কি সুন্দর হেসে জিজ্ঞেস করে, কাকু কেমন আছেন? আর ওর বাবা মাও খুব সজ্জন। তোমার খাওয়া হলে উঠতে পারো, কারণ আমার তো আর মুক্তি নেই। এখন এঁটো পরিষ্কার করব, ডাইনিং টেবিল মুছবো, সব দরজা জানালা বন্ধ করব। বিনে পয়সা 24 ঘন্টার এমন সহকারী কি আর অত সহজে মেলে? সব বাড়িতে দেখো গিয়ে, স্ত্রীর সঙ্গে সঙ্গে স্বামী ছেলেমেয়েরাও হাত লাগায়। বেগতিক দেখে অনুপম আস্তে আস্তে উঠে পড়েন। রাতটা ভালো করে ঘুম হয় না পৃথার। মনে হচ্ছে কখন সকাল হবে আর উনি দোতলায় উঠে দেখবেন ছেলে কি করছে। আজকাল সত্যিই অরিত্র খানিক দেরি করেই ওপর থেকে নামে। রোজই প্রায় আধ খাওয়া করে অফিসে যায়। সকালে উঠে বাসি কাজ সেরেই চায়ের জল বসিয়ে দেন। চা করে অনুপমকে 1 কাপ চা ধরিয়ে দিয়েই অরিত্র চাটা নিয়ে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে দোতলায় ওঠেন। সুলতা তো মিথ্যে বলেনি। ছেলে তো বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকেই এক পানে চেয়ে রয়েছে, তার মানে ঝিমলিকেই দেখছে। পৃথা একটু কাশির আওয়াজ দিয়ে ছেলেকে চা নিতে বলেন। ও মা, তুমি চা নিয়ে এসেছো কেন? আর আমি তো সকালে চা খাই না। এত বড় ছেলে এখনো চা খাওয়া শিখলি না? এবার থেকে রোজ সকালে চা খেতে হবে, আর চাটা আমিই দিয়ে যাব। 2-3 দিন ফলো করে দেখলেন, হ্যাঁ, ওই একই টাইমে ছেলে বারান্দাতেই দাঁড়িয়ে থাকে। মনে সংশয়, ভয় যুগপৎ গেঁড়ে বসে। না পারছেন ছেলেকে কিছু বলতে, না পারছেন স্বামীকে কিছু বলতে। অনুপমকে কিছু বলতে গেলেই তো হেসে উড়িয়ে দেবেন। বেশ ছিলেন ভরা সংসার নিয়ে, ওই সুলতাই যত নষ্টের গোড়া। তুমি যা দেখেছো দেখো না, কে বারণ করেছে? শুধু শুধু আমার শান্তি নষ্ট করা। এর মধ্যে বেশ কদিন কেটে গেছে। মনে সন্দেহ ঢুকিয়ে দিয়ে আর সুলতার পাত্তা নেই। একদিন দুপুরে বারান্দায় বসে একটু রোদ পোহাচ্ছিলেন। পাশের বাড়ির গেট খোলার আওয়াজ পেয়ে উঁকি মারেন। ও মা, ঝিমলির মাও দেখি বয়েস কাট করে এসেছেন। বোধহয় পার্লার থেকে চুল কেটেই ফিরছেন। কি আশ্চর্য, ওনার তো পিঠ ছাপানো চুল ছিল। ওই চুল ভীমরতি না হলে কেউ কাটে? মেয়ে ন্যাড়া, মা বয়েস কাট, কি ব্যাপার কে জানে। আজ সন্ধেবেলায় কি একটু ওদের বাড়ি যাবেন? অনুপম আর অরিত্র ফিরতে রাতই হয়, সেই ফাঁকে একটু না হয় ঘুরেই এলেন। পাশের বাড়ি বলে দহরম মহরম না থাকলেও শত্রু তো তার নেই। আর যাওয়া তো যেতেই পারে, গেলে হয়তো এই চুল কাটার কাহিনীও কিছু শুনতে পারবেন, যেখানে নিজের ছেলের একটা ইনভলভমেন্ট দেখতে পাচ্ছেন। সন্ধেবেলায় সন্ধেবাতি জেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাশের বাড়িতে গিয়ে কলিং বেলটা বাজান। আগে 2-3 বার এসেছেন সত্যনারায়ণ পুজো উপলক্ষে। ও মা, আপনি? কি সৌভাগ্য আমার। দাঁড়ান দিদি, কোলাপসিবল গেটে তালাটা খুলে দিই। বেশ খাতির করে পাশের বাড়ির গিন্নি মধুমিতা পৃথাকে নিয়ে গিয়ে বসার ঘরে সোফায় বসান। দিদি, আপনি আমার বাড়িতে? ভাবতেই পাচ্ছি না। আপনি তো কোথাও তেমন একটা বেরোন না। হ্যাঁ, আমার আর কোথাও বেরোনো হয় না সেইভাবে। সংসার করেই দিন রাত কাটে। আজ সন্ধেবেলায় একটু ইচ্ছে হলো, কোথাও তো বেরোই না, যাই আজ একটু তোমার বাড়িতেই আসি।
খুব ভালো করেছেন দিদি। আপনি একটু বসুন, আমি কফি করে নিয়ে আসি। কফির সঙ্গে আড্ডাটাও ভালোই জমবে। কফি উইথ করণ, তাই না মা? ঝিমলি কথাটা বলতে বলতে ঘরে ঢোকে। মধুমিতা হেসে রান্নাঘরের দিকে যায়। কাকিমা, আপনি ভালো আছেন তো? কি সুন্দর আজকালকার দিনে ছেলে মেয়েদের মতো আন্টি না বলে কাকিমা বলল। পৃথার বেশ ভালো লাগলো। হ্যাঁ মা, ভালো আছি। তোমার কলেজ কেমন চলছে? ভালোই কাকিমা। এই তো, আর 1 মাস পরে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। এখন তো আর আগের মতো পরীক্ষা সিস্টেম নেই, সব অন্যরকম হয়ে গেছে। তোমার সাবজেক্ট কি মা? আমার ফিলোজফিতে অনার্স। বাহ, বেশ। এর মধ্যেই মধুমিতা কফি আর সঙ্গে পকোড়া জাতীয় কিছু নিয়ে ঢোকেন। নানান কথাবার্তার মধ্যে পৃথা জিজ্ঞেস করেন, হ্যাঁ গো মধুমিতা, তোমার অমন সুন্দর চুলগুলো কেটে ফেললে কেন গো? কাকিমা আমার কথা জিজ্ঞেস করলে না তো, যে আমি কেন ন্যাড়া হয়ে গেলাম? পৃথা একটু অস্বস্তিতে পড়ে যান। মধুমিতাই কথা শুরু করেন, আসলে দিদি, ঝিমলি যেদিন কলেজ থেকে ফেরার সময় ন্যাড়া হয়ে এসেছিল, আমি অবাক হয়ে গেছিলাম। তার উপর আবার ওর ঠাকুরমার দেওয়া আংটিটাও বিক্রি করে এসেছে। প্রচণ্ড বকাবকি করে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম। শেষে ওর বাবা গিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে মা, চুলটা কেটে ফেলেছিস কেন? আর ঠাম্মির দেওয়া তোর সবচাইতে প্রিয় আংটিটা বিক্রি করেই বা দিলি কেন? ব্যাস, মেয়ে তো বাবাকে জড়িয়ে ধরে কি কান্না। অনেক কষ্টে মেয়েকে শান্ত করে আমরা জানতে পারি ঝিমলির বেস্ট ফ্রেন্ডের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। সেকেন্ড স্টেজ, মুম্বাইতে নিয়ে গেছে। 3টে কেমো অলরেডি হয়ে গেছে, আরও 3টে দেওয়ার পর অপারেশন হবে। মাথার চুল সব পড়ে গেছে, আর সেই জন্য আমার মেয়েও চুল কেটে ন্যাড়া হয়ে এসেছে। ওর বন্ধু চুলের সাথে সাথে ওর চুলও নাকি একইভাবে বাড়বে। ওর চুলগুলো ক্যান্সার পেশেন্টদের উইগ বানানোর জন্য ডোনেট করেছে। আর ওর ঠাম্মির দেওয়া আংটি আসলে ও বিক্রি করেনি, ওর বন্ধুর আঙুলে পরিয়ে দিয়েছে ওর ঠাম্মির আশীর্বাদ স্বরূপ। বলেছে ওর বন্ধু পুরোপুরি সুস্থ হয়ে উঠলে ও আবার আংটিটা নিয়ে আসবে, কারণ ওটা নাকি লাকি আংটি। ওর ধারণা ওই আংটি ওর বন্ধুর আঙুলেও থাকলে সে তাড়াতাড়ি সুস্থ হবেই। আর দিদি, আমি মেয়ের কাছ থেকে মুম্বাইয়ের যে সংস্থায় চুল ডোনেট করা যায় সেখানেই আমার চুলও ডোনেট করে এলাম। আমি তো আর ন্যাড়া হতে পারবো না। পৃথার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ওনারও মনে পড়ে গেল সবচাইতে কাছের বন্ধু কলেজের ফিস জমা দিতে পারছিল না। উনি ওনার কানের দুলের একটা সোনার দোকানে বিক্রি করে বন্ধুর কলেজের ফিস জোগাড় করেছিলেন। বাড়িতে হারিয়ে গেছে বলে বকুনির হাত থেকে রেহাই পেয়েছিলেন। তিনি তো এমনিই একটা সহানুভূতিশীল মেয়েকে চাইছিলেন, যে শুধু নিজের কথাই ভাববে না, সবার পাশে গিয়ে দাঁড়াবে। কান্না ভেজা গলায় উনি ঝিমলিকে ওনার পাশে এসে বসতে বলেন। ঝিমলির মুখটা ধরে বলেন, আমার ছেলে হিরেটাকেই বেছে নিয়েছে দেখছি। মধুমিতা বলেন, মানে? মনে তো হয় অরিত্র তোমার মেয়েকেই পছন্দ করে। কিরে মা, তোর আমার ছেলেটাকে পছন্দ তো? ও বেচারি রোজ সকালে ঠান্ডার মধ্যে বারান্দায় দাঁড়িয়ে তোর কলেজে যাওয়া দেখে। ঠান্ডার ধাত আমার ছেলের, যদি বুকে ঠান্ডা বসে যায়। এটা তো পৌষ মাস, মাঘের মাঝামাঝিতেই কিন্তু তোমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাব। ওখান থেকেই না হয় পরীক্ষা দেবে। কিরে মা, রাজি তো? ঝিমলি লজ্জায় মাথাটা নিচু করে বলে, কিন্তু আমার মাথায় তো চুল নেই। তাতে কি মা, উইক পরেই না হয় বসবে। সিঁদুরটা অবশ্য ন্যাড়া মাথাতেই ছোঁয়াবে। মধুমিতা আনন্দে পৃথার হাত দুটো জড়িয়ে ধরেন। রাত্রিবেলা খাবার টেবিলে পৃথা অনুপমকে বলেন, আমি অরিত্রর বিয়ে ঠিক করে এসেছি। মাঘের মাঝামাঝি বিয়ের ডেট ফাইনাল করব। অরিত্র বিষম খেয়ে ওঠে, মানে আমাকে না জিজ্ঞেস করে তুমি আমার বিয়ে ঠিক করেছো? কি করব বল, তোর যা ঠান্ডার ধাত, রোজ সকালে গায়ে কিছু না দিয়ে তড়িঘড়ি করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকিস। অসুখ বিসুখ বাঁধালে আমারই তো ঝামেলা। তা কোথায় বিয়ে ঠিক করলে তোমার ছেলের? কেন, পাশের বাড়ির মেয়ে? অনুপম কপট গাম্ভীর্য নিয়ে বলেন, ওর মাথায় তো চুল নেই। কেন, ন্যাড়া মাথাতেই সিঁদুর পরাবে? আরও জোর বিষম অরিত্রর। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।